ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো আইএমএফ-এর কাছ থেকে বাংলাদেশ সরকার যে ঋণ নিচ্ছিল সেই ঋণ কর্মসূচির সর্বশেষ অগ্রগতি নিয়ে। আপনারা জানেন 2023 সালে তৎকালীন সরকার এই ঋণ কর্মসূচিটি শুরু করেছিল। এর কয়েকটি কিস্তি ছাড় হয়েছে, 7টি কিস্তিতে এই ঋণ ছাড় করার কথা, আর কয়েকটি কিস্তি ছাড় করতে বাকি রয়েছে। আমরা সর্বশেষ শুনেছিলাম আইএমএফ বলেছে, তখন তৎকালীন সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে যে জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে আইএমএফ পরবর্তী ঋণ ছাড় করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বর্তমানে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বোর্ড সভা চলছে। সেইখানে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অর্থমন্ত্রী, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ইআরডির সচিব তারা অংশ নিয়েছে এবং সেইখানেই এর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেখানে বাংলাদেশ আসলে এই ঋণ কবে নাগাদ পাবে বা ঋণ নিয়ে আইএমএফ কী বলছে, এই সব নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম। আমরা তার কাছ থেকেই শুনবো যে আইএমএফ এবং বাংলাদেশ সরকার এই ঋণ নিয়ে পরবর্তীতে কী ভাবছে বা সর্বশেষ অবস্থাটা কী। জনাব আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে আইএমএফ বাংলাদেশকে যে ঋণ দিচ্ছিল সেই ঋণের পরবর্তী কিস্তি আগামী জুনে ছাড় করার কথা, কিন্তু সেটি নিয়ে আইএমএফ আরও আলোচনা করতে চায় এবং সেই আলোচনায় সন্তুষ্ট হলেই হয়তো পরবর্তীতে সেপ্টেম্বর নাগাদ গিয়ে ঋণ ছাড় করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। আসলে এই যে বোর্ড সভা চলছে এখন, সেখানে বাংলাদেশ এবং আইএমএফের ঋণের সর্বশেষ অগ্রগতিটা কি দাঁড়াচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে আইএমএফের সাথে আমাদের 4.7 বিলিয়ন ছিল, পরে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আরও $800 মিলিয়ন হচ্ছে এখানে যোগ করেছে, ফলে টোটাল এখন ঋণ চুক্তির আওতায় আছে হচ্ছে $5.5 বিলিয়ন। তো এর মধ্যে $1.86 বিলিয়ন আমাদের হচ্ছে পাওয়ার বাকি আছে, যেটা হচ্ছে গত ডিসেম্বরে একটা কিস্তি, আগামী জুনে একটা কিস্তি এবং পরবর্তী আগামী ডিসেম্বরে আরেকটা কিস্তির মাধ্যমে এই ঋণ চুক্তিটা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিসেম্বরে আইএমএফ কিস্তি ছাড় করেনি এবং তারা বলছিল যে নির্বাচিত সরকারের সাথে আলোচনা করে তারপরে তারা ডিসিশন নেবে। এবং এই বিএনপি সরকার আসার পরে কিন্তু আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টরের নেতৃত্বে একটা টিম কিন্তু গত মার্চ মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে এসেছিল এবং তখন তারা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী এদের সাথে মিটিং করেছে। এবং গত 24 মার্চ আইএমএফের সাথে মিটিং শেষে অর্থমন্ত্রী বলেছিলেন যে আগামী জুনে আমরা একসাথে 2টা কিস্তি আশা করতেছি, যেটার পরিমাণ হচ্ছে $1.3 বিলিয়ন এবং বাকিটা হচ্ছে আগামী ডিসেম্বরে আসবে। এবং আইএমএফের সাথে আমাদের যে মেন চুক্তি, সেখানেই কিন্তু বলা আছে যে আমরা 6 মাস পর পর ডিসেম্বরে এবং জুনে একটা করে কিস্তি পাব। তো এবং অর্থমন্ত্রী তখন বলছিলেন যে আমরা আলোচনা করছি এবং বাকি আলোচনা হচ্ছে এই বোর্ড মিটিং যেটা হচ্ছে চলছিল 11-12 তারিখ থেকে, এবং আজকে সেটা শেষ হয়েছে ওয়াশিংটনে সেই বোর্ড মিটিং। এই সময়ে সেটা নিয়ে সরকারের পক্ষ থেকে আরও আলোচনা করার কথা এবং সরকারের 11 সদস্যের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। তো আমরা যেটা জানতে পারছি এবং আমরা যেটা রিপোর্ট করেছি সেটা হলো যে আইএমএফের চুক্তিতে সরকার যে মেজর কমিটমেন্টগুলি করেছিল, বিশেষ করে রাজস্ব আহরণ বাড়ানো, সেটা হচ্ছে আজকে প্রধানমন্ত্রী উপদেষ্টা, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা রাশেদ আল তিতুমির সাহেব বলেছেন যে আইএমএফ এর শর্ত হলো যে কর জিডিপিকে হচ্ছে আপনার 9.2%-এ উন্নীত করতে হবে, যেটা এখন 7%-এর নিচে আছে। আচ্ছা, এবং এটা কি কোনো সময় ছিল আইএমএফ এর, যে কোন সময় পর্যন্ত গিয়ে 9.2 সেটা আমি বলছি। তো তারপরে হচ্ছে আমাদের যে টার্নওভার ট্যাক্স নিচের দিকে, তো তাদের উপর টার্নওভার ট্যাক্স আরোপিত নেই, তাদেরকে হচ্ছে আপনার একটা স্পেসিফিক একটা অ্যামাউন্ট দিতে হয়, সেটা প্রত্যাহার করে টার্নওভার ট্যাক্স আরোপ করতে হবে, সাবসিডি কমাইতে হবে। তো এগুলি এখন হচ্ছে সরকারের পক্ষে আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন, যেহেতু এগুলি আগে থেকে হয়ে আসে নাই। আগে থেকে পর্যায়ক্রমে হয়ে আসলে এখন হয়তো সরকার যদি ধরুন যে ট্যাক্স জিডিপি রেশিও এখন যে 7-এর নিচে, এটা যদি আরেকটু ইমপ্রুভ থাকতো, সরকার বিভিন্ন ইনিশিয়েটিভ থাকতো, তাহলে সরকার হয়তো বলতে পারতো যে আমরা ট্র্যাকের মধ্যে আছি, এই করছি এবং সামনে এই করব, এরকম একটা সিচুয়েশন। তো অন্যদিকে আইএমএফ যেটা দেখছে যে যেহেতু জানুয়ারির মধ্যে এই ঋণ চুক্তির মেয়াদ শেষ, ফলে বাংলাদেশের যে রিফর্ম
করার কথা সেটা আসলে এই সময়ের মধ্যে এটা কমপ্লিট করা সম্ভব না। তো সেই কারণে আমাদের যে নিউজটা হলো যে আইএমএফ হচ্ছে জুনের কিস্তিটা জুনে সার করবে না, এবং সরকার যদি হচ্ছে আইএমএফের মেজর শর্তগুলি এগ্রি করে আন্তরিকভাবেই হচ্ছে সেগুলি বাস্তবায়নের উদ্যোগ নেয় আগামী বাজেটে, তাহলে হয়তো আগামী সেপ্টেম্বর নাগাদ হচ্ছে এই কিস্তি $1.3 বিলিয়ন বাংলাদেশ পেতে পারে। এবং আমাদের রিপোর্টে আরেকটা জিনিস বলা আছে যে আইএমএফের একটা রিভিউ মিশন আসবে। আজকে অর্থমন্ত্রীও গতকাল আমেরিকার সময় হচ্ছে গতকাল অর্থমন্ত্রী বলেছেন যে আইএমএফের সাথে আমাদের যে ইস্যুগুলি আছে তার কিছু বিষয় হচ্ছে রিজলভ হয়েছে এবং কিছু বিষয় এখনও রিজলভ হয়নি। যেগুলি রিজলভ হয়নি সেগুলি নিয়ে আইএমএফের সাথে আগামী 15-20 দিন ধরে আলোচনা চলবে এবং এই আলোচনা পরবর্তীতেও চলতে পারে। এবং ওয়াশিংটন ডিসিতে আমাদের যে প্রেস উইং আছে, তো তারা একটা আজকে স্টেটমেন্ট দিয়েছে যে আইএমএফের সাথে পরবর্তী কিস্তি বিষয়ে কোনো পরবর্তী কিস্তি পাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু আপনি যদি দেখেন যে আমরা যে কিস্তিগুলো পেয়েছি আইএমএফের কাছ থেকে প্রত্যেকটার ক্ষেত্রে যেমন ডিসেম্বরে কিস্তি পাওয়ার আগে সেপ্টেম্বরের লাস্টের দিকে আইএমএফের একটা রিভিউ মিশন আসে এবং তারা এসে দেখে যে শর্তগুলো বাংলাদেশ বাস্তবায়ন করছে কিনা, কতটুকু করছে, এবং তারা অক্টোবরে যে বোর্ড মিটিং হয় আইএমএফের তার আগেই কিন্তু চলে যায় এই রিভিউটা শেষ করে। এবং জুনের এই যে কিস্তির আগে তারা হচ্ছে সাধারণত মার্চ মাসের শেষের দিকে আসে এবং এই যে এপ্রিলে যে স্প্রিং মিটিং হয় তার আগেই তারা রিভিউ করে চলে যায়। এবং তাদের যদি কোনো কিছু হচ্ছে সরকারের কাছ থেকে আর একটু চাপ দিয়ে আদায় করে নেওয়ার কিছু বিষয় থাকে সেগুলো এই বোর্ড মিটিংয়ে আলোচনা হয়। এবং বোর্ড মিটিং পরেই কিন্তু আমরা প্রত্যেকবার দেখছি যে আমাদের অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা যারাই হচ্ছে ওখানে গেছেন তারা বলছেন যে হ্যাঁ আমরা এই সময়ে এই কিস্তিটা পাবো, অমুক সময় হচ্ছে বোর্ড মিটিংয়ে বাংলাদেশের ঋণ ছাড়ের ইস্যুটা উঠবে। কিন্তু এবছর সেই রিভিউ মিশন এখনও আসে নাই এবং অর্থমন্ত্রী বলেছেন যে সামনে আরও আলোচনা হবে এবং জুন মাস কিন্তু চলে আসছে। আগামী 15-20 দিন অর্থমন্ত্রী বাসায় যদি এটা হচ্ছে আলোচনা হয়, এরপরে যদি হচ্ছে রিভিউ মিশন এসে রিভিউ করেও যদি এই কিস্তিটা দেয় সেটাও হচ্ছে জুনের মধ্যে সম্ভব হবে না। আমাদের নিউজে আরেকটা বিষয় আছে যে আইএমএফ যেহেতু তারা মনে করছে যে আসলে জানুয়ারি পর্যন্ত সময় এবং এই 7-8 মাসে এত হচ্ছে ভর্তুকি কমানো, আপনি জানেন যে ভর্তুকির হিউজ প্রেশার এবং তেলের দাম বাড়ার কারণে ভর্তুকি আরও অনেক বেড়ে গেছে, প্লাস হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে বাড়ানো। এটা তো চাইলে তো ট্যাক্স জিডিপি রেশিও বাড়বে না, সব ধরনের ট্যাক্স এক্সাম্পশন আইএমএফ বাতিল করতে বলছে। যে আমি যেটা বললাম যে টার্নওভার ট্যাক্স টার্নওভার ট্যাক্স ইম্পোজ করতে বলছে সকল ক্ষেত্রে। তো এগুলি সরকার এই বাজেটে আসলে কতটা করে সেটা হচ্ছে আইএমএফ তো পর্যবেক্ষণ করবে। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন তাদেরকে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে ভাগ করে দুটো বিভাগে রূপান্তর করার একটা উদ্যোগ নিতে দেখেছিলাম, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটি কার্যকর করেনি। তারা শুধুমাত্র একটি আইনের অধ্যাদেশ পর্যন্ত করেছিল এবং এই সরকার যখন সেই অধ্যাদেশগুলোকে জাতীয় সংসদে অনুমোদন করে 133টি অধ্যাদেশের মধ্যে এই অধ্যাদেশটিও ছিল, এবং এই সরকার যে কটি অধ্যাদেশকে অনুমোদন করেনি তার মধ্যে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডকে ভাগ করার যে অধ্যাদেশ সেটিও ছিল। এই সরকারকেও কিন্তু আমরা দেখলাম যে জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষেত্রে এই সংস্কারটির ক্ষেত্রে তারা বলছে তারা আরও পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবে, ফলে এখানেও তো একটু সময় লাগবে। এই প্রসঙ্গে যদি আমি বলতে চাই যে রাজস্ব খাত সংস্কার আপনার হইতে হবে যে রাজস্ব বাড়ে এরকম ইনিশিয়েটিভ নিতে হবে। সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যে কাগজে কলমে এনবিআরকে 2 ভাগ করার একটা অর্ডিন্যান্স জারি করলো, এই অর্ডিন্যান্স জারি করার কারণে আপনার 1 টাকা হচ্ছে রেভিনিউ বাড়বে এটা কিন্তু না, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই ইমপ্লিমেন্টেশনটা কবে হবে সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও কোনো হচ্ছে গেজেট নোটিফিকেশন করে যায় নাই। তত্ত্বাবধায়ক সরকার অনেক অর্ডিন্যান্স জারি করে সেগুলি কিন্তু বাস্তবায়ন করেছে, সেগুলি বাস্তবায়ন করে গেছে। যেমন 5টা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, ব্যাংক রেজুলেশন অর্ডার করে তারা 5টা ব্যাংক বিলুপ্ত করে তারা নতুন একটা ব্যাংক করেছে, কিন্তু এনবিআরকে কিন্তু তারা বিভক্ত করে নাই, শুধু কাগজে কলমে একটা অর্ডিন্যান্স ইস্যু করেছে। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হলো এই অর্ডিন্যান্সটার বিপক্ষে এনবিআরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ সময় আন্দোলন করেছে এবং তারা হচ্ছে আমাদের চিটাগাং পোর্ট পর্যন্ত তারা হচ্ছে বন্ধ করে দিচ্ছিল। এই সময় হচ্ছে যে সরকার তাদের উপর দমন পীড়ন
চালিয়ে তাদের এই আন্দোলনটাকে বন্ধ করেছে। যেমন তারা হচ্ছে দুদক দিয়ে হচ্ছে এনবিআর কর্মকর্তাদের সম্পদের হিসাব তলব করেছে, অনেকের হচ্ছে যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, অনেকে হচ্ছে বদলি করা হয়েছে। এবং এই প্রেক্ষাপটে তারা ওই অর্ডারটা একটা ভীতির পরিবেশ সৃষ্টি করে তারা একটা অর্ডিন্যান্স তারা জারি করেছে। কিন্তু সেই অর্ডিন্যান্সটা যেটা হচ্ছে এনবিআরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী যেটার বিপক্ষে, সেই অর্ডিন্যান্স কি চাইলে বিএনপি সরকার আইনে রূপান্তর করে বাস্তবায়ন করতে পারবে? এটা কিন্তু একটা মেজর প্রবলেম। তো সেই কারণেই বিএনপি হচ্ছে মনে করছে যে এই অর্ডিন্যান্সে প্রবলেম আছে। তো তারা এই অর্ডিন্যান্সটা পরবর্তীতে তারা হচ্ছে এটা সংশোধন করে বিএনপি যেভাবে এটা বাস্তবায়ন করতে পারবে তারা এটাকে সেভাবে রূপান্তর করে হচ্ছে বাস্তবায়ন করবে। ফলে আপনি যদি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাসে হচ্ছে রাজস্ব আহরণ বাড়ানোর জন্য হচ্ছে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি দেখবেন যে একবার হঠাৎ করে জানুয়ারি মাসে হচ্ছে যে 200-400 পণ্যের হচ্ছে ব্যাট বাড়াই দেওয়া হলো, এবং হচ্ছে যে সেখানে অনেক এসেনশিয়াল পণ্য ছিল পরে হচ্ছে, এবং ওই একই সময়ে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিবে বলে ঘোষণা দিল। ফলে হচ্ছে জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশার প্রেক্ষাপটে তারা হচ্ছে কিছু এসেনশিয়াল পণ্যের ব্যাট তখন আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলো, প্লাস হচ্ছে মহার্ঘ ভাতাটা বাতিল করলো। আর কিছু পণ্যের হচ্ছে বাড়তি ব্যাট রয়ে গেল, শুধু হচ্ছে রাজস্ব বাড়ানোর জন্য এটুকু করছে। এবং গত বাজেটে আপনার কিছু পণ্যের ট্যাক্স এক্সাম্পশন কমেছে, কিন্তু আইএমএফ চাচ্ছে যে সকল ক্ষেত্রে ট্যাক্স ব্যাটের যে এক্সাম্পশন আছে সেটা হচ্ছে প্রত্যাহার করতে হবে। সেটা কিন্তু হয়নি, এবং সরকার কবে নাগাদ হচ্ছে এই এক্সাম্পশনগুলো উইথড্র করবে সেটার কোনো প্ল্যান কিন্তু আইএমএফকেও সরকার দেয়নি। এবং আপনি যদি দেখেন যে সাবসিডি গ্যাস বিদ্যুতের ভর্তুকি হচ্ছে চুক্তির যে মূল চুক্তি আছে, আওয়ামী লীগ সরকার যেটা করছিল যে গ্যাস বিদ্যুতে 2026 সালে কোনো ভর্তুকি থাকবে না, এবং সেজন্যে আওয়ামী লীগ সরকার হচ্ছে কিছুদিন পর হচ্ছে বিদ্যুতের দাম বাড়াচ্ছিল, এবং তেলের দাম হচ্ছে যে আইএমএফের শর্ত অনুযায়ী প্রতি মাসে অ্যাডজাস্ট করা শুরু করছিল। তো অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে তার 18 মাসে হচ্ছে গ্যাস বিদ্যুতের দাম বাড়ায়নি, জনসমর্থন ধরে রাখার জন্যে তারা হচ্ছে বাড়ায়নি। কিন্তু এই না বাড়ানোর কারণে আইএমএফের শর্ত অনুযায়ী ভর্তুকি কিন্তু সরকার কমিয়ে আনতে পারেনি। প্লাস হলো যে বিএনপি সরকার মাত্র আসার পরেই একটা যুদ্ধ, তেলের দাম অনেক বেড়ে গেছে, আমাদের দেশে ইরিগেশন সেশন চলছে। এই সময় যদি হচ্ছে সরকার তেলের দাম বাড়ায় তাহলে আমাদের কৃষি বিপর্যস্ত হবে, মূল্যস্ফীতি তো এমনিতে বাড়বেই। অন্তর্বর্তীকালীন সরকারও হচ্ছে একটা বড় রকমের উচ্চতর মূল্যস্ফীতি রেখে গেছে, তার মধ্যে তেলের দাম বাড়ালে এটার একটা মেজর ইম্প্যাক্ট পড়বে ইকোনমিতে। ফলে বিএনপি সরকার এখন বাড়াইতে পারছে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি বিভিন্ন সময় দাপে সাবসিডিটা কমিয়ে, তাদের তো হচ্ছে রাজনৈতিক সরকার না, ফলে তাদের হচ্ছে জনগণকে খুশি রেখে রাজনীতি করার তো কোনো প্রয়োজন ছিল না। যদি কিছুটা কমিয়ে যেতে পারতো তাহলে কিন্তু এখন সরকার হচ্ছে আইএমএফকে যুক্তি দিতে পারতো যে আমি তো গত 2 বছরে বাংলাদেশ এই পরিমাণ হচ্ছে সাবসিডি কমিয়েছে, কিন্তু এখন বাংলাদেশ সেই যুক্তি দিতে পারছে না। আরেকটা হলো যে আমাদের ব্যাংকিং সেক্টরে বেশ কিছু রিফর্ম হয়েছে, কিন্তু আমাদের আইএমএফের যে একটা মেজর শর্ত ছিল যে এক্সচেঞ্জ রেট হচ্ছে পুরোপুরি বাজার ভিত্তিক করতে হবে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটা, বাংলাদেশ ব্যাংক বা সরকার সেটা কিন্তু এখনও করেনি। এবং এখনও হচ্ছে এই এক্সচেঞ্জ রেটের উপরে বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোল আছে, তারা মন চাইলে ডলার কিনে এবং মন চাইলে হচ্ছে ডলার ছাড়িয়ে এটাকে কন্ট্রোল করছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা পাশ করেছিল, বিএনপি সরকার সেখানে 18 ক দ্বারা যোগ করে সেখানে পুরনো মালিকদের ফিরে আসার একটা সুযোগ তৈরি রাখছে, যেটা আমরা শুনছি যে আইএমএফ এই বিষয়টা নিয়েও হতাশা প্রকাশ করছে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আইএমএফের ঋণ পাওয়া একটি দেশের জন্য আসলে মানে এর গুরুত্বটা কি, পাওয়া এবং না পাওয়া, পেলেই বা ওই দেশটি কেমন বলে ধারণা করা হয়? আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ড আপনাকে বলতে চাই। সেটি হচ্ছে 2023 সালে যখন এই ঋণ কর্মসূচিটি চালু হয় তখন $4.7 বিলিয়ন নিয়ে কথা হচ্ছিল, পরবর্তীতে আরও কিছু যোগ হয়েছে আপনি জানালেন। তখন বলা হচ্ছিল যে বাংলাদেশ প্রতি মাসে যে রেমিটেন্স পায় এই ঋণের মোট পরিমাণ সেই রেমিটেন্সের 1.5 গুণ বা 2 মাসের রেমিটেন্সের সমান আর কি। ফলে এটি পরিমাণগত দিক দিয়ে বাংলাদেশের জন্য খুব বেশি সহযোগিতা না করলেও বাংলাদেশের যে একটা অর্থনৈতিক শক্তিমত্তা আছে সেটি প্রমাণ করে যে আইএমএফ বাংলাদেশকে ঋণ দিতে চাচ্ছে। ওই সময়কার সরকার এই ধরনের একটি বক্তব্য বলছিল। এই যে এখন এসে আইএমএফ যে তাদের পুনর্মূল্যায়ন করার জন্য আরও সময় চাচ্ছে, আলোচনা করা চাচ্ছে, মানে যদি কোনো কারণে আমরা আইএমএফের এই ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসতে হয় বা আইএমএফ বের হয়ে যায়, সেটি বাংলাদেশের জন্য কেমন হতে পারে বলে মনে করেন?
আচ্ছা, আপনাকে যেটা বলি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন শুরু হলো 2022 সালে, তার প্রেক্ষাপটে কিন্তু হচ্ছে যখন আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেলো, আমাদের আমদানিতে অনেক রিজার্ভ থেকে অনেক ডলার চলে যাচ্ছিল এবং রিজার্ভ অনেক কমে যাচ্ছিল। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার হচ্ছে আইএমএফ থেকে এই ঋণটা নিল। দেখেন যে আইএমএফের সাথে যে ঋণ চুক্তি $4.7 বিলিয়ন, এবং এটা হচ্ছে যে আপনার 42 মাসে এটা পাবে। এটা খুবই হচ্ছে সামান্য পরিমাণ অর্থ। আমাদের প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় প্রায় হচ্ছে 2 মাসের রেমিটেন্সের সমান, আপনি যেটা বলছেন। কিন্তু এই কোভিড এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ ঘিরে বাংলাদেশ সরকার, ওই সময় আওয়ামী লীগ সরকার হচ্ছে $7.7 বিলিয়ন ঋণ নিয়েছে আইএমএফ সহ অন্যান্য, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এআইআইবি সহ অন্যান্যদের কাছ থেকে। তো এই যে আইএমএফের ঋণটা না পেলে এই ঋণগুলি হচ্ছে পাওয়া যেত না, কঠিন হতো। একেবারে যেত না আমি বলবো না, কারণ কঠিন হতো। এ বিষয়ে হচ্ছে যে আমাদের সিনিয়র কিছু সাংবাদিকের সাথে আপনার হচ্ছে এই সম্প্রতি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা মিটিং করেছিলেন। সেখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, যিনি এই এক্সটার্নাল সাইটটা দেখেন, তিনি হচ্ছে বলছিলেন যে আইএমএফের কাছে এখন যে আমরা যে ঋণটা পাই $1.86 বিলিয়ন, এটা কিন্তু আমাদের হচ্ছে 20 দিনের রেমিটেন্সের সমান। ফলে এই অ্যামাউন্টটা আসলে কিছু না। কিন্তু যখন হচ্ছে যত সংস্থা হচ্ছে ঋণ দেয় বাংলাদেশকে বা অন্যান্য দেশকে, তারা কেউ হচ্ছে ওই পার্টিকুলার দেশের ঋণ দেওয়ার আগে বাংলাদেশের আর্থিক সক্ষমতা, আর্থিক পরিস্থিতি কি, এটা কেউ কোনো স্টাডি করে এবং কারো কোনো স্টাডি করার সক্ষমতা নেই, একমাত্র আইএমএফের আছে। ফলে আইএমএফ যখন আপনাকে ঋণ দেয় তখন অন্য সংস্থাগুলি ধরে নেয় যে বাংলাদেশের হচ্ছে ঋণ পরিশোধের সক্ষমতা আছে, এবং এই ঋণ পরিশোধ করার জন্য বাংলাদেশে যা যা করা দরকার, যেহেতু তারা আইএমএফের একটা ঋণ কর্মসূচির মধ্যে আছে, যেহেতু আইএমএফ শর্ত দেয়, এই শর্তগুলি পূরণ করেই তাকে ঋণ নিতে হয়, সুতরাং সে এই শর্তগুলি ফুলফিল করবে, সুতরাং তাকে হচ্ছে ঋণ দেওয়া যায়। কিন্তু এখন যেহেতু আপনি একটা ঋণ চুক্তির মধ্যে আছেন, বাংলাদেশ তো সবসময় আইএমএফের কাছ থেকে ঋণ নেয় না। যখন বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ঋণ নেয় না, তখনও যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির কাছে যদি বাংলাদেশ ঋণ চেতে চায়, তখন তারাও কিন্তু হচ্ছে আইএমএফের কাছ থেকে একটা পরামর্শ নেয়। হ্যাঁ, তো তখন যেহেতু হচ্ছে আইএমএফ বাংলাদেশকে ঋণ দিচ্ছে না, ফলে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন না জানলেও তারা এটা হচ্ছে এনওসি তারা হচ্ছে দিয়ে দেয়। কিন্তু এখন আপনি আইএমএফের ঋণ চুক্তির মধ্যে রয়েছেন এবং আইএমএফ আপনাকে কিস্তি দিচ্ছে না, তার মানে হচ্ছে যে আইএমএফ মনে করে যে আপনি আসলে আপনার ইকোনমিক যে সিনারি বা রিফর্মের যে সিনারি, তাতে হচ্ছে আপনি হচ্ছে ঋণ পাওয়ার পর্যায়ে নেই, ঋণের টাকা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই, আপনি সেই যোগ্যতা থেকে আপনি পিছিয়ে গেছেন। তো এই যখন অবস্থা হবে, তখন আপনি এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যখন হচ্ছে ঋণের জন্য যাবেন, তারা যখন আইএমএফের কাছে মতামত চাবে, আইএমএফ থেকে সেখানে পজিটিভ মতামত হচ্ছে পাওয়ার কথা না। এবং আমরা দেখছি যে গত 25 সালেও একবার হচ্ছে যে 2টা কিস্তি একসাথে দিয়েছে, একবার ডিসেম্বরে একটা কিস্তি দিয়েছিল না, পরে জুন মাসে একসাথে 2টা কিস্তি দিয়েছে। এবং ওই সময় এই আইএমএফ ডিসেম্বরে কিস্তি না দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের অনেক বাজেট সাপোর্ট ঋণও হচ্ছে কমে গেছিলো এবং অনুমোদনের অপেক্ষা ছিল। ওই আদার এজেন্সিগুলো, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তারা হচ্ছে অ্যাপ্রুভ দিচ্ছিল না যে আইএমএফের ঋণ সার হওয়ার পরে তারা হচ্ছে অ্যাপ্রুভ দেবে। এখন হচ্ছে আরেকটা জিনিস যেটা হয়তো আমরা সবাই জানি, যে আইএমএফ যে ঋণ দেয় সেটা কিন্তু সরকার হচ্ছে বাজেটে খরচ করতে পারে না, সেটা থেকে ব্যালেন্স অফ পেমেন্টে আমদানির ক্ষেত্রে শুধু খরচ করতে হয়। কিন্তু আমাদের এখন যে $35 বিলিয়ন রিজার্ভ, এবং গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক 700 মিলিয়ন কিনছে, তো এই $35 মিলিয়ন রিজার্ভ থেকে কিন্তু কি আমরা হচ্ছে আমদানি করার জন্য $1.5-2 বিলিয়ন খরচ করতে পারবো না? অবশ্যই পারবো। আমার রিজার্ভ তাতে 33 বিলিয়ন হবে বা 32 বিলিয়ন হবে বা 30 বিলিয়ন হলেও তো বাংলাদেশের কোনো সমস্যা নেই, কারণ এর আগে বাংলাদেশ $20 বিলিয়ন রিজার্ভ নিয়ে কিন্তু পরিস্থিতি মোকাবেলা করছে। তো তাহলে আইএমএফের এই ঋণটা প্রয়োজন কেন? কারণ সরকারের টাকা দরকার, তার হচ্ছে যে বাজেটের যে ডেফিসিট এবং হচ্ছে যে তার যে অপারেটিং কস্ট এবং হচ্ছে ডেভেলপমেন্ট, অপারেটিং কস্ট হলো এক্সপেন্ডিচার করার জন্য সরকারের টাকা দরকার, এটা আমদানি করার জন্য সরকারের টাকা দরকার না। তো সেই কারণেই হচ্ছে যে যদি আইএমএফের এটা আমি পাই, তাহলে হচ্ছে আমি বাজেট সাপোর্ট হিসেবে অন্যান্য সংস্থা থেকে সরকার যে 3 বিলিয়ন বা তার বেশি চাচ্ছে, সেই অর্থটা কিন্তু পেয়ে যাবে। তো আইএমএফেরটা না পালে যেহেতু এই অর্থগুলো পাওয়া অনিশ্চিত হয়ে যাবে, তাহলে হচ্ছে যে আমাদের সরকারের পক্ষে ওই ইকোনমিটাকে হলো স্মুথলি পরিচালনা করা, সরকার যেভাবে চাচ্ছে সেভাবে হয়তো পরিকল্পনা অনুযায়ী চালাতে পারবে না।
ধন্যবাদ আবুল কাসেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাসেমের কাছ থেকে শুনছিলাম যে আইএমএফের ঋণ পাওয়ার সর্বশেষ পরিস্থিতি কী রয়েছে এবং এই ঋণ পাওয়ার গুরুত্বই বা কতটা। আবুল কাসেম খুব পরিষ্কার করে বললেন যে আসলে একটি দেশ আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু মানদণ্ড তাদেরকে রক্ষা করতে হয় এবং সেই মানদণ্ড থেকে কোনো কারণে যদি ওই দেশের কর্মসূচিগুলো সরে যায় সেই ক্ষেত্রে কিন্তু আইএমএফ তাদের ঋণ ছাড় করার ক্ষেত্রেও তারা পুনর্বিবেচনা করে থাকে। আমরা সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা যে সরকারের সংস্কার কর্মসূচি যেগুলো আসলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি সেগুলো সরকার চালিয়ে নেবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএসের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।